মানুষ পরিষ্কার কিনা সেটা বোঝা যায় পায়ের গোড়ালি দেখে, আর ঘর পরিষ্কার কিনা সেটা বোঝা যায় বাথরুম দেখে। জিয়ানা বাথরুমে ঢুকে হা হয়ে গেছে। বড়লোকদের সবকিছুতেই তার বাড়াবাড়ি মনে হলেও নিবিড়দের এই বাড়িতে নিচতলায় কমন বাথরুমে ঢুকে এই প্রথম জিয়ানার বড়লোক হওয়ার শখ হলো। আর মনে মনে প্রতিজ্ঞা করে কুঁড়ে ঘরে বানালেও এমন একটা বাথরুম বানাবে, পেটে ভাত থাকুক আর না থাকুক, শালার হেগে হেব্বি আরাম। জিয়ানা ভালো করে বাথরুমের সব খুঁটিনাটি দেখে নেয়। সবচেয়ে ভালো লেগেছে শাওয়ারের জায়গাটা ট্রান্সপারেন্স গ্লাস দিয়ে আলাদা করা, এতে করে সারা ওয়াশরুম ভেজা ভেজা ব্যাপারটা নেই। সাদা অ্যান্টিস্লিপ রোবার ফ্লোর ম্যাট বিছানো, শুকনা সুন্দর ফ্লোর, অথচ জিয়ানাদের গরিবি বাথরুম 365 দিন 24 ঘন্টা ভেজা থাকে। শাওয়ার জোনের পাশে ক্যাবিনেট সিঙ্ক, শেপটা একেবারে অন্যরকম। আবার আরেক পাশে ওয়াল ক্যাবিনেট, যেটাতে থরে থরে সাদা টাওয়াল সাজানো। তবে একটা কমন জিনিস আছে, সেটা হলো মধ্যবিত্তদের মতো একসাথে বাংলা আর ইংলিশ দুই কমোডই পাশাপাশি। বাথরুম থেকে বের হয়ে আর অবাক হলো না, শুধু একটু চেয়ে চেয়ে দেখলো বাড়িটা। বড় লোকের বাথরুম যদি অত সুন্দর হয়, ঘর তো মারহাবা হবেই। চাপের কারণে ভদ্রমহিলার সাথে কথা বলা হয়নি। জিয়ানাকে দেখে উনি নিজেই এগিয়ে এসে বলল, আমি নিবিড়ের মা, তুমি কে, নাম কি তোমার? ও আসলে আমি কনফিউজ ছিলাম আপনাকে দেখে, কোনোভাবেই এমন দামড়া ছেলের মা আপনাকে মনে হচ্ছে না, সর্বোচ্চ বড় বোন মানা যায়। আমি আপনাকে আন্টি কোনোভাবেই ডাকতে পারবো না। মিসেস মামুন ডাকি? বলে অনুমতি না নিয়ে ডাইনিং টেবিলের উপর থেকে একটা আপেল নিল, হাতে নিয়ে প্যান্টে ঘষে কামড় বসানোর আগে আবার জিজ্ঞেস করলো, খাই? মিসেস স্বপ্না মুচকি হেসে অনুমতি দিলেন। জিয়ানা আবার জিজ্ঞেস করলো, আর কেউ থাকে না? না মানে এত বড় বাড়ি তো, তাই আর কি। সামনে স্পেসে দেখলাম ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন কি সব মাপামাপি করছে, কোনো প্রোগ্রাম আছে? দীর্ঘশ্বাস ছাড়লেন মিসেস স্বপ্না। নিবিড় যেমন, তার সাথে উঠবস করা মানুষগুলোও তেমন অদ্ভুত। প্রথমে তো ধরতেই পারিনি এটা মেয়ে, কথা বলার পর খেয়াল হয়েছে। জিয়ানাকে আরেকটু খতিয়ে দেখে উত্তর দিলেন, পরশু বাড়ির বড় ছেলে রাফিন ইসলামের বিয়ে, হঠাৎ করেই ঠিক হয়েছে, তাই রাতের বেলা থেকেই কাজ গুছিয়ে নিচ্ছে। তুমি বসো, তোমাকে খেতে দেই কিছু। আমি সত্যি অবাক হয়েছি নিবিড়ের সাথে মেয়ে দেখে। ওর নামে যত বদনামি হোক, আমি তো জানি আমার ছেলে কোনো মেয়ে মানুষ সহ্য করতে পারে না। এইদিকে জিয়ানা রাফিনের বিয়ে কথাটুকু শুনেছে শুধু। আপেল খাওয়া বন্ধ হয়ে গেছে জিয়ানার, একে একে দুই মিলিয়ে নিল। এই জন্যই জিয়ানাকে ফোন মেসেজ দিচ্ছে না। সারাদিন শেষে এই ধকলটুকু মন মস্তিষ্ক কিংবা শরীর আর নিতে চাচ্ছে না। সবাই একযোগে বিদ্রোহ ঘোষণা করতে চাচ্ছে যেন। খাওয়া আপেলটা টেবিলেই রেখে বের হয়ে এলো বাহিরে। মিসেস স্বপ্না এবার আরো অবাক হলো, একবার আপেল আর একবার দরজার দিকে তাকালেন। বড্ড অদ্ভুত মেয়ে। অবশ্য অদ্ভুত না হলে কি এত রাত পর্যন্ত নিবিড়ের সাথে বাইকে ঘুরতে পারে? নিশ্চয়ই বাউন্ডুলে গার্ডিয়ান ছাড়া মেয়ে। ভালো ফ্যামিলির মেয়েরা কখনোই সন্ধ্যার পর বাসা ছাড়ে না। জিয়ানা আস্তে ধীরে পা ফেলে গেটের কাছে এসে দেখে নিবিড় এখনো বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে। বিকেলের পর থেকে আশরাফ অসংখ্যবার ফোন দিয়েছে, ব্যাক করবে করবে করেও ভাবলো আরেকবার পার্টি অফিসে যেয়ে দেখা করবে। জিয়ানাকে দেখে নিবিড় সোজা হয়ে দাঁড়ালো, ভ্রু হালকা কুঁচকে জিজ্ঞেস করলো, নাচতে নাচতে গিয়ে এমন মনমরা হয়ে ফিরলে যে? ইজ এভরিথিং ওকে? হ্যাঁ, আপনাদের বাসার দাওয়াত খেতে কি ইনভাইটেশন লাগে? এমনি এমনি ঢুকতে দিবে না? নিবিড়ের ভ্রু আরো একটু ভাঁজ হয়ে গেল। কিসের দাওয়াত? রাফিন স্যারের বিয়ের দাওয়াত খেতে চাই, খেয়ে দে হেব্বি ডান্সও করতে চাই। আপনি একটা ইনভাইটেশন কার্ড দিয়েন তো আমাকে। স্বাভাবিকভাবে কথাগুলো বললেও নিবিড়ের কাছে ছন্নছাড়া লাগলো। হেলমেট পরে জিয়ানাকে ইশারা করে বসতে। রাতের অল্প ফাঁকা রাস্তায় বাইকের গতির কারণে শীতল বাতাসে মন মেজাজ ভালো করে দেওয়ার মতো ব্যাপার আছে, কিন্তু জিয়ানার কোনো কিছুই অনুভূত হচ্ছে না। একজন সিভিলিয়ান হয়েও কঠিন রুল রেগুলেশনের লাইফ লিড করতে তার প্রথম প্রথম একদমই ভালো লাগতো না। অন্য মেয়েদের মতো চলতে ফিরতে ইচ্ছা হতো স্কুলের জীবনে। 14 বছর বয়স পর্যন্ত ন্যাড়া হওয়ার জন্য স্কুলে বুলিং এর শিকার হতো প্রতিদিন। এই জন্য জিয়ানার স্কুলের সংখ্যাও নেহাত কম না। শেষে নবম শ্রেণীতে যখন উঠে আর চুল ছিলতে হলো না, চুল ঘাড় সমান বড় হলে যখন
যখন দুই একটা ক্লিপ আটকানো যায় কি যে ভালো লাগতো। ফ্রেন্ডদের নানা ক্রাশ আর বয়ফ্রেন্ডের গল্প শুনে সেও ফ্যান্টাসিতে ভুগতো। ঠিক তখনই রাফিন তাকে প্রাইভেট শুরু করে। জিয়ানা ভালো স্টুডেন্ট, সাথে অদ্ভুত সব কথাবার্তা বলতো বিধায় রাফিন এক্সট্রা কেয়ার করতো তার। বয়ঃসন্ধি কালটা আসলে ভালো সন্ধি কাল হওয়া উচিত। এই সময়ে কাকে কখন ভালো লেগে যাবে ধুলোয় অন্ধকার। রাফিনের এই অল্প কেয়ারে জিয়ানার অনুভূতি বেশ আশকারা পেত। 2 বছর পড়ার পর যখন রাফিনের চাকরি হলো অন্য জেলায়, সেদিন একটা চিরকুট লিখে দেয় জিয়ানা। তখন রাফিনের সাথে তারই বেচমেট সানজানার মাখো মাখো প্রেম চলে। জিয়ানা বাচ্চা একটা মেয়ে, তাই সেদিন রাফিন ওভার রিয়েক্ট করে ফেলে আর জিয়ানাকে বলে, এমন স্টুপিডের মতো কাজ তুমি করতে পারো আমার ধারণার বাহিরে ছিল জিয়ানা। নেহাতি বাচ্চা মেয়ে না হলে চাপকে সোজা করে দিতাম। আমার রিলেশন আছে তুমি খুব ভালো করেই জানো। তোমার সামনেই আমি সানজানার সাথে বেশ কয়েকবার কথা বলেছি, নিশ্চয়ই সেসব শুনে বুঝতে পেরেছো। তারপরও এমন নির্লজ্জতার কোনো মানে হয়? জিয়ানা থমকে চেয়েছিল রাফিনের দিকে। এত কঠিন কথাও রাফিন স্যার তাকে বলতে পারে? তবুও কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করেছিল, আমাকে আপনার একটুও ভালো লাগে না স্যার? না লাগে না? তোমাকে ভালো লাগার বিশেষ কারণ আছে কি? আয়নায় নিজেকে দেখেছো? কোন দিক দিয়ে তোমাকে মেয়েদের মতো লাগে? একদম টমবয় তুমি, বলে গটগট করে বের হয়ে গিয়েছিল রাফিন। মাঝখানে 6 বছর, এরপর একবারে এই ভার্সিটিতে দেখা। আমূল পরিবর্তন রাফিন স্যারের। ততদিনে জিয়ানা নিজের অনুভূতি লুকানো শিখে ফেলেছে। কিশোরী মেয়ে থেকে যুবতী হয়েছে, কিন্তু তার পোশাক আশাক বা আচার আচরণের বিশেষ পরিবর্তন হয়নি। তবুও তো রাফিন স্যার নিজেই এগিয়ে এসেছে। ব্রেকআপের কথা শুনে জিয়ানাও মনে মনে কোথাও খুশি হয়েছিল। তার মেন্টর নিজ পিতার আদেশে আগাতে চেয়েও আগায়নি, ভাগ্যিস আগায়নি। কিন্তু সেদিন যে আগ বাড়িয়ে রাফিনকে বিয়ের কথা বলল, সেটার জন্য লজ্জায় মরে যেতে ইচ্ছা হচ্ছে তার। যে একবার ছেড়ে যায় সে বারবার যেতে পারে, কারণ ছেড়ে যাওয়া তার অভ্যাস। ভূমণ্ডলে এটার চেয়ে আর বড় শিক্ষা কি হতে পারে? জেনে শুনে মনের আবেগকে কে কতটুকু দূরে রাখতে পারে? পারে না। মানব মন মস্তিষ্ক পুরোটাই একটা রহস্য। এখানে প্রতিটা শিরা উপশিরা ধমনী সবকিছুই একটা জটিল ফাংশন। মনটা যদি মস্তিষ্কের সেরেব্রাল হেমিস্ফিয়ারের মতো চলতো, এত ভোগান্তি মানব প্রজাতির সইতে হতো না। 2 মিনিট থেকে নিবিড় জিয়ানাদের বাসার সামনে বসে আছে। জিয়ানা মাঝ রাস্তায় এসে নিবিড়ের পিঠে মাথা ঠেকিয়ে রেখেছে। নিবিড়ের হাত কেঁপে উঠেছিল তাতে। এখনো ডাকতে পারছে না, আবার নিবিড় চাচ্ছেও না জিয়ানা সরুক। মানুষের লালসার শেষ নেই, আর অবৈধ সঙ্গম ছাড়া সুখ নেই। এই কথাটা যখন সমাজের এক এবং একমাত্র বাস্তব, তখন জীবনানন্দ মশাই বলেছিলেন, সমাজ আসলে ঘুণে ধরা, এখানে অতি আবেগীর জায়গা নেই, পুরোটাই বাস্তবতা। আজ এই পরিস্থিতিতে নিবিড়ের সাথে এই কথাগুলো একদম পুঙ্খানুপুঙ্খ মিলে গেছে। এই যে জিয়ানার সাথে আজ প্রায় সারাদিন কাটালো, তবুও বিদায় দিতে ইচ্ছে হচ্ছে না, না বলতে ইচ্ছা হচ্ছে, সরে যাও মেয়ে। মনে হচ্ছে অনন্তকাল এই মেয়ে এভাবেই মাথা ঠেকিয়ে বসে থাকুক নিবিড়ের পৃষ্ঠে। মন কত লোভী, তাই তো লোকে বলে, বসতে দিলে খাইতে চাই, খাইতে দিলে শুইতে চাই। হঠাৎ জিয়ানা মাথা উঁচু করে বলে, বয় ইটার কি কাবলিওয়ালা? প্লে গার্ল? আমি তো ঠিকঠাক একটা প্রেমও করিনি, আর আপনি আমাকে প্লে গার্ল বানিয়ে দিলেন। নিবিড়ের চুপ করে থাকা দেখে আবার প্রশ্ন করলো, কাবলিওয়ালা? আমি যদি সবাইকে বলে দিই আপনি একজন ফেক গুন্ডা, ফেক রেপিস্ট, ফেক খারাপ মানুষ, এতে কি আপনার বিশেষ ক্ষতি হবে? নিবিড় নড়ল না, আর না কোনো উত্তর দেয়। তাকে বোঝার মতো কেউ কি তাহলে আছে? থাকলে কি? যে মেয়ে অনেক আগেই নিজের মন মস্তিষ্কে বসিয়ে রেখেছে, তার সাথে নিবিড়ের কিসের লেনদেন? বেশ গমগমে গলায় বলে ওঠে, সহ্যের সীমা অনেক আগেই পার করে ফেলেছ, এইবার নামো। তোমার এই ক্ষমা আর কখনোই যেন আমার চোখের সামনে না পড়ে। জিয়ানা নেমে দাঁড়ালো। স্থির হয়ে দাঁড়িয়ে ফুল স্পিডে নিবিড়ের প্রস্থান দেখলো। পায়ে এখন শিরশির একটা ব্যথা করছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে সেও বাসার দিকে এগিয়ে যায়। জেনি তাদের বাসার গলির সামনের ফুটপাতে বসে অঝরে কেঁদে যাচ্ছে। শোকের কান্না নয়, সুখের কান্না। সজীবের অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, সেটা
সেটাও একটা গভর্নমেন্ট ব্যাংক থেকে। ছোট একটা কেক এনেছে, দুইজনে মিলে কাটবে, কিন্তু জেনির কান্নাই থামছে না। মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিল কিছুক্ষণ। জেনি ফট করে উঠে সজীবকে জড়িয়ে ধরে। সজীবের শরীরের 420 ভোল্টের একটা শক লাগলো যেন, এবং মনে হচ্ছে এই দুইটা দেহ আলাদা ছিল, আজ একদম খাপে খাপে ভাঁজে ভাঁজে মিলে একটা কমপ্লিট কাঠামো গঠন হলো। সজীবের হাত এখনো সোজা হয়ে পড়ে আছে জেনির দুই সাইডে। হঠাৎ একটা বাইকের শব্দে জেনির চৈতন্য ফিরে এলে ছিটকে সরে উল্টো হয়ে দাঁড়িয়ে যায়। সজীব তাদের মাঝখানের দূরত্ব কমিয়ে এনে আস্তে করে বলে, এই যে এক নতুন জ্বালাময়ী অনুভূতির সাথে পরিচিত করালে, এখন যে আমার ঘুম হারাম হয়ে যাবে জেনি। আম্মাকে তাহলে 2-1 মাঝেই পাঠাতে হচ্ছে জ্বালার মলমকে নিয়ে যেতে। জেনি চুপচাপ মাথা নিচু করে রেখেছে। রক্ষণশীল পরিবারের মেয়ে হলেও তাদেরকে তার পিতামাতা যথেষ্ট স্পেস দিয়ে রেখেছে এবং প্রতিনিয়ত মনে করিয়ে দেয়, আমরা তোমাদের বিশ্বাস করি, আর এটা জানিও আমাদের বিশ্বাসের মর্যাদা আমার সন্তানেরা রাখবে। তাই তো এই যুগের 4 বছরের সম্পর্ক হয়েও জেনি কখনো সজীবকে হাতটাও ধরতে দেয়নি। যেখানে আজকালকার সম্পর্কে 1 মাস অ্যানিভার্সারি উদযাপনের জন্য বয়ফ্রেন্ডের সাথে রুম ডেটে গিয়ে প্রমাণ দিতে হয় প্রেমের গভীরতা কতটুকু। সজীব প্রথম মাইন্ড করলেও মেনে নিয়েছে। সত্যিই তো, হারামের মজা একবার পেলে হালালের দাম কোথায়। পরশু শুক্রবার, তাহলে আম্মাকে আসতে বলি তোমাদের বাসায়। জেনি ঘাড় কাত করে হ্যাঁ বুঝিয়ে ছুটে চলল বাড়ির দিকে। আর সজীব তাকিয়ে দেখে তার প্রেয়সীর নতুন লাজুক রূপ। চোখ রাঙানো, গাল ফুলানো, বয়সে অনেক ছোট হয়েও শাসন করা এতদিন দেখে এসেছে। আজ দেখলো বিয়ের কথা উঠতেই কেমন মিশ্রি দানার মতো শক্ত মেয়ে হঠাৎ মিষ্টি কোমলতা ছড়িয়ে দিল। সজীব হাঁক ছাড়ে, কেকটা তো কেটে যাবা নাকি? আমি তো এতদিন জানতাম তোমাদের বাবা মা জন্মের সময় লজ্জার সফটওয়্যার ইনস্টল করতে ভুলে গিয়েছিল। 2 বোনই যা গুন্ডি। জেনি থেমে গিয়ে ভ্রুকুসকে ফিরে আসে, তারপর হাত থেকে কেকটা নিয়ে খামচা দিয়ে সজীবের মুখে মেখে দেয়। আশেপাশে তাকিয়ে সজীবের মুখ থেকে অল্প জিহ্বা দিয়ে নিয়ে আবার দৌড় লাগালো। এইদিকে সজীব জমে ক্ষীর হয়ে গেছে। তারপর আবার হাঁক ছেড়ে বলে, পরশু না কালই পাঠাবো আম্মাকে। নিবিড় পার্টি অফিসে গিয়ে সরাসরি মামুন ইসলামের রুমে ঢুকে গেল। ওনার বিপি হাই হয়ে গেছে, ঘাড়ে মাথায় আইস শেক দিচ্ছে, পাশে আবার তেঁতুল গুলানো পানি। হাই বিপি যাদের তাদের এটা প্রাথমিক চিকিৎসা। মামুন ইসলাম আশরাফকে সরে যেতে বলল। নিবিড় না বসেই দাঁড়িয়ে বলে, যা বলবেন তাড়াতাড়ি বলুন। পরশু রাফিনের বিয়ে, তুমি অবশ্যই উপস্থিত থাকবে। এর যেন 19-20 না হয়। পার্টির ছেলেপেলেদের বলে দিও। এর জন্য নিশ্চয়ই এতবার কল করেনি আপনার পালতু কুকুর? আশরাফের দিকে তাকিয়ে প্রশ্ন করে নিবিড়। মামুন ইসলাম একটা ফাইল এগিয়ে দেয় নিবিড়ের দিকে। ফাইলটাকে আঙ্গুল দিয়ে টোকা দিয়ে বলল, ঠিক ধরেছ, তোমার এতদিনের ইচ্ছা পূরণ করে দেবো। লাস্ট এই কাজটা যদি ঠিকঠাক করতে পারো। নিবিড় না কোনো বিশেষ আগ্রহ দেখালো আর না ফাইলটা হাতে নিল। টান টান করে দাঁড়িয়ে সামনের মানুষটাকে বোঝার চেষ্টা করছে। এত বছর কুকুরের মতো যেটার জন্য খাটিয়ে যাচ্ছে, আজ হঠাৎ কি এমন কাজ করতে বলছে যার জন্য এত বড় স্যাক্রিফাইস? আগে কাজটা কি বলুন, ফাইলটা দেখলেই বুঝতে পারবে, বলে ফাইল নিবিড়ের দিকে ঠেলে দিলেন। নিবিড় আর কালক্ষেপণ না করে ফাইলটাকে নিয়ে মুখ কঠিন রেখেই দেখে গেল পুরোটা। পারবে? অবশ্যই না। এই কাজ না আমি করব আর না অন্য কাউকে করতেও দেব। মানে কি বলতে চাও? ঝুঁকে প্রশ্ন করে মামুন ইসলাম। ওনারা ফুয়াম্মার আত্মীয়, আর পৃথিবীতে একমাত্র ফুয়াম্মর রিলেটেড জিনিসগুলোকেই নিবিড় পরোয়া করে। ওনাদের থেকে আপনার নোংরা হাত 100 গজ দূরে রাখবেন। যদি এমনিতেই মীমাংসা করতে পারেন করবেন, না হলে ছেড়ে দেন এই গদি। আর কত বেদখল করে বসে থাকবেন? নিজের পৌরুষত্ব তো কেঁপে উঠার কথা। আশরাফ গিয়ে নিবিড়ের কাঁধে হাত রাখলো। এটাকে রাখা বলে না, এক প্রকার চেপেই ধরেছে। যা নিবিড়ের সহ্য হলো না, কষিয়ে একটা থাপ্পড় বসালো তার গালে। তারপর আর 1 মিনিট না দাঁড়িয়ে হনহন করে চলে আসলো নিবিড়। আশরাফ গালে হাত দিয়ে অপমানে লাল হয়ে থম মেরে তাকিয়ে আছে মামুন ইসলামের দিকে। মামুন ইসলামের জানা কথা ছিল নিবিড়ের যে দুর্বলতা ওই একটাই, তাই তো নীলকে এখনো বাঁচিয়ে রেখেছে। তা না হলে শত্রুর রক্তের এই কীটকে পিস পিস করে কবেই শকুন দিয়ে খাওয়াতো। সেও তো এক জায়গায় বাঁধা। আহা, পুরুষ মানুষ, কে বলে তারা অসহায় না? পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে পানি। এই পানি কয়েক ফোঁটা ল্যাবে তৈরি করতে লাগে
কয়েক কোটি টাকা, অথচ সৃষ্টিকর্তা তার সবচেয়ে সহজ করে দিয়েছেন। তেমনি পুরুষের অনুভূতিও সহজ, কিন্তু পারতপক্ষে সবচেয়ে দামি। তাই যেটা সহজলভ্য পারতপক্ষে সেটা তৈরি করা কঠিন। আশরাফ, তাহলে এখন আমাদের হাতই নোংরা করতে হচ্ছে বলো? বিশ্বস্ত কাউকে প্ল্যান অনুযায়ী কাজে লাগাও, এমনভাবে যেন সাপও মরে লাঠিও না ভাঙে। একটু থেমে টেবিলের ওপর থেকে পেপার ওয়েটটা ঘুরিয়ে আবার বলেন, আর আপাতত কালো কুকুরগুলোকে বরখাস্ত করে নিজ দেশে পাঠিয়ে দাও। কন্ট্রোভার্সি এতে থেমে যাবে নিশ্চিত। বড় একটা কালো অ্যানাকোন্ডা হা করে গিলতে আসছে জিয়ানাকে। জিয়ানা পেছাতে পেছাতে পেছনের কিছুর সাথে বেজে পড়ে গেল। মনস্টারটা ক্রমশ এগিয়ে আসছে। বিদঘুটে দেখতে, গা ঘিন ঘিন করা এই ক্রিয়েচারকে দেখেই পেটের নাড়িভুড়ি উল্টে আসে। মনস্টার একেবারে জিয়ানার কাছে, আর হা করে আছে বিধায় মুখের ভেতরের লালা দেখা যাচ্ছে। আর একটু এগিয়ে আসতেই আম্মু বলে চিল্লিয়ে ধরফড়িয়ে উঠে বসে। লালচে ড্রিম লাইটে রুমটা মনে হচ্ছে অ্যামাজনের গহীন বন। সবকিছু যেন হা করে গিলতে আসছে জিয়ানাকে। বার কয়েক আব্বু আম্মু বলে জোরে সোরে চেঁচিয়ে ওঠার পর ধপাত করে শুয়ে পড়ল বিছানায়। আঞ্জুমান আর জিয়াউল হুড়োহুড়ি করে জিয়ানার রুমে ঢুকলো। পায়ে ব্যথা নিয়ে যখন বাসায় প্রবেশ করে তখনই শরীরটা বেশ গরম ছিল, যে নিয়ে আঞ্জুমান দুইজনই বলল আজ জিয়ানার সাথে তারা থাকুক। কিন্তু কারো কথা শুনলে তো এই মেয়ে। জিয়াউল কপালে হাত দিয়ে আটকে ওঠে। আঞ্জু, অনেক গরম শরীর, তুমি কুসুম গরম পানি আনো, শরীর স্পঞ্জ করতে হবে, আর প্যারাসিটামল এনো একটা। আঞ্জুমান উঠবে বলে একটু নড়েছে, অমনি জিয়ানা আঁচল টেনে ধরে বলে, আম্মু, আমাকে পেটে নিয়ে কি তুমি ডাবের শ্বাস খেয়েছো বেশি বেশি? এমন ডাবের মতো স্মেল কেন আমার শরীর? এমন কাতর অবস্থাতেও এই মেয়ের হেয়ালি যায় না। আঞ্জুমান হাত ছাড়িয়ে হাতের উল্টো পৃষ্ঠে একটা চুমু দিয়ে বলে, না রে সোনা, তোকে পেটে নিয়ে কিছু খেতে পারিনি, তবে তোর বয়স 3 হওয়ার পর থেকে তোর আব্বু নিয়মিত ডাব খাওয়াতো, সাথে সপ্তাহে একদিন ডাবের পানি দিয়ে গোসল করাতো, এই জন্যই এত ফ্রেশ একটা স্কিন তোর। হয়েছে হয়েছে মা মেয়ের গল্প, যাও ওগুলো আনো, আমি বসছি পাশে। এর মাঝে জিয়ানা হঠাৎ উঠে দাঁড়ায়, সাথে সাথে ফ্লোর ভাসিয়ে দিল বমি করে। পেটে যখন আর অবশিষ্ট একটা দানাও নেই, তখনও ওয়াক ওয়াক করেই যাচ্ছে। এবার শুধু পানি পানি লালা বের হচ্ছে। আঞ্জুমান একটা টিস্যু দিয়ে মুখ মুছে বিছানায় শুইয়ে দিয়ে দ্রুত রান্নাঘরের দিকে যায়। জিয়ানার বমি করার শব্দে পাশের রুম থেকে জেনি আর মর্জিনা বেয়াও চলে এসেছে। জেনি গিয়ে ফ্লোরে বমির ওপর টিস্যু বিছিয়ে দেয়া শুরু করলো। মর্জিনা বেওয়া বমি দেখে রুমে না ঢুকেই নাক ছিটকিয়ে বলে উঠল, এই মাইয়ার কোনো কিছুই ঠিক নাই, না শরীর স্বাস্থ্য, না খাওয়া দাওয়া, আর পোশাক আশাক দেখলেই তো আমার বমি পায়। এমন পুরুষরূপী মাইয়া তুমি পার করতে পারবা না জিয়া? জিয়াউল খুবই বিরক্ত হলেন, কিন্তু মুখে কিছু বললেন না। মুরব্বী মানুষ না হলে অবশ্যই উচিত জবাব দেয়া যেত। হঠাৎ জিয়ানা আকুল হয়ে কান্না শুরু করে। জিয়াউলের পেটে মুখ গুজে ফুফিয়ে কেঁদে দেয়। শব্দ হচ্ছে না, শুধু কান্নার বেগে থেকে থেকে শরীর কেঁপে উঠছে। জিয়াউল আর জেনি মুখ চাওচাই করে। জিয়ানা অত্যন্ত শক্ত মনের মেয়ে। ছোটবেলাতেও ব্যথা কিংবা কেউ কিছু বললে সবার আড়ালে কাঁদত। তারপর যখন একদিন আঞ্জুমান জুনায়েদকে শাসানোর সময় বলেছিল মেয়েদের মতো কাঁদতে নেই, সেদিন ছোট জিয়ানা রিয়েলাইজ করেছিল কান্না আসলে মেয়েদের কাজ। দুর্বল নারী সম্প্রদায় শক্তিতে না পেরে কেঁদে সিম্প্যাথি পেতে চায়। তারপর থেকে টোটালি কান্নাকাটি যে বন্ধ করেছিল। কেউ মারা গেলেও সে কাঁদেনি। এমনকি একবার গ্রামে ঈদ করতে গেল, পচা শামুকের অর্ধেকটা পায়ে ঢুকে যায়। নিজ হাতে সে শামুক টান দিয়ে ছাড়িয়ে রক্তমাখা পায়ে বাড়ি পর্যন্ত হেঁটে আসে। পুরো রাস্তা রক্তে পায়ের ছাপ দেখে জুনায়েদ সেন্সলেস হয়েছিল সেদিন, তবুও এক ফোঁটা চোখের জল পড়েনি। তবে আজ কি শরীর এতটাই খারাপ? হঠাৎ জিয়াউলের ভেতর আত্মা ছলকে উঠল। তারা যখন কোনো অপারেশনে যেত, ঊর্ধ্বতন অফিসারেরা নানা মোটিভেশনাল স্পিচ দিত। যুদ্ধনীতি নামের নানা গল্প উঠে আসতো সেসব স্পিচে। বিশেষ করে প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব মর্মান্তিক আর দুঃসাহসিক সব ছোট বড় ঘটনাগুলো। আবার স্রোতের বিপরীতে ঘটনা ঘটত অপারেশনের পরে। সেনাদের মাঝে দেখা দিত চরম হতাশা আর একাকিত্ব। অনেকেই দীর্ঘ সময় যুদ্ধবিগ্রহ, রক্ত আর ধ্বংস থেকে নিজ পরিবারের কাছে গিয়ে অল্প মনোমালিন্য কিন্তু ক্ষুদ্র বিষয়ের রেশ ধরে সুইসাইড অ্যাটেম্প্ট করত। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধফেরত সেনাদের বলা হয় ভেটেরান। 2005 থেকে 2009 সাল পর্যন্ত প্রায়
প্রায় 1100 ভেটেরান সেনা আত্মহত্যা করে। হিউম্যান সাইকোলজি অ্যান্ড রিসার্চার্সদের মতে এর প্রধান কারণ মানুষ যখন বড় বড় বিপদ কিংবা কষ্ট অনায়াসেই পার করে আসে তার হৃদয় থাকে অতি সংবেদনশীল আর নাজুক। তাই হঠাৎ ছোট কোনো কারণে সেফ দিশাহারা আচরণ করে আর আত্মহননের পথ বেছে নেয়। জিয়াউল জিয়ানার দিকে তাকালেন। মেয়েকে বড় বড় জিনিসের বিরুদ্ধে লড়াই করা তো শিখিয়েছেন, কিন্তু জন্মগত নারী হৃদয়ের কথা একেবারে ভুলে বসে আছেন। যতই চাপিয়ে দিক বাস্তব দুনিয়ার বোঝা, সৃষ্টিকর্তার দেয়া মন মস্তিষ্কে যে নারীসুলভ মায়া মমতা জায়া মা এক কথায় নারী সত্তা, সেটা তো তিনি চাইলেও অস্বীকার করতে পারবেন না। তবে কি মেয়েটা খুব বাজেভাবে মনে আঘাত পেল? জিয়ানা জ্বরের ঘোরে বিড়বিড় করে প্রশ্ন করল। আব্বু, তারামন বিবি আর কাকন বিবি বাংলাদেশের বীর প্রতীক প্রাপ্ত দুজন মহিলা, গ্রামের আটপৌরে মহিলা একদম। ওনারা যদি শাড়ি পরে যুদ্ধ করতে পারে, আমি কেন অন্য মেয়েদের মতো পোশাক পরে তোমার টার্গেট ফিল আপ করতে পারবো না আব্বু? তাহলে তো আমাকে শুনতে হতো না টমবয়। জিয়াউল এতক্ষণ যে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, ঝট করেই যেন সব এক তুড়িতে জিয়ানা সমাধান করে দিল। ওনার বদ্ধমূল ধারণা যে পুরোটাই ভুল আজ এই জায়গায় দাঁড়িয়ে তা অনুধাবন করলেন। বাহিরের পরিবর্তন যতই করো, ভেতরের আত্মার যে কোনো পরিবর্তন হয় না, প্রকৃতি হতে দিবে না। এটা জিয়াউলের কল্পনাতীত ছিল। ভালোবাসা বোধটা হচ্ছে এক প্রকার আরাম, মানে যার সাথে কথা বলে আরাম, যার চেহারা দেখলে আরাম, কারো নোংরা নোংরা কাজগুলা বিরক্তি নিয়ে সামলানোটাও এক প্রকার আরাম। বেলা শেষে মুভিটাতে বৃদ্ধা বলেছিলেন, বয়সকালে পটির খুব বাজে গন্ধ আসে। একবার ব্যবহার করার পর সেটা পরিষ্কার না করা পর্যন্ত অন্যরা ব্যবহার করতে পারে না। কিন্তু 50 বছর ধরে বৃদ্ধা তার স্বামীর এই পটি করা বাথরুম পরিষ্কার করে আসছেন, কারণ এই বিরক্তিকর কাজটাও তার কাছে স্বস্তির। আর স্বস্তি মানেই আরাম। তাই ভালোবাসার মানুষ হচ্ছে এক কথায় যার কাছে মন, শরীর, মস্তিষ্ক, চোখ, কান সহ পঞ্চ ইন্দ্রিয় আরাম পায়। নিবিড় বাসায় এসেই 3টা ডিম সেদ্ধ দিয়ে গোসলে ঢুকে গেছে। ঠান্ডা পানিতে শরীরের ক্লান্তি দূর হলেও মন সেই কিছুক্ষণ আগের আরামটা খুঁজে চলেছে। মেদহীন শরীরের চুয়ে পড়া পানিগুলো তার মনের আরাম দিতে পারছে না। একটা বাউন্ডুলে অদ্ভুত মেয়ে, যার আগাগোড়া পুরোটাই অদ্ভুত, তাকে কেন নিবিড়ের মনে পড়বে? তবে কি সেও ধ্বংসের দ্বারপ্রান্তে? আস্তে আস্তে আওড়ালো, যুগে যুগে সাময়িক শত্রুদের বসিয়েছি, নারী ভালোবেসে ধ্বংস হয়ে গেছে তারা সব। এ রকম অন্তহীন পটভূমিকায় প্রেমে নতুন ঈশ্বরদের বারবার লুপ্ত হতে দেখে আমারও হৃদয় থেকে তরুলতা হারিয়ে গেছে। অথচ নবীন তুমি।